আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকগত অধ্যায়ের চতুর্থ লেকচার। তো তৃতীয় লেকচার পর্যন্ত আমাদের কতটুকু শেষ হয়েছে আমরা একটু দেখি। দেখো, আমাদের প্রথম দুই লেকচারে শেষ, তারপর হচ্ছে তৃতীয় লেকচারে এসে আমরা চৌম্বক ক্ষেত্রের মানও নির্ণয় করে ফেলছি। আমরা তৃতীয় লেকচারে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করছি, তারপরে হচ্ছে তৃতীয় লেকচারে আমরা চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক আবেশ দেখলাম এবং গতিশীল আধানের উপর, যেটা আমি বলছিলাম তোমাদের দ্বিতীয় লেকচারে, চৌম্বক ক্ষেত্রের মান আর চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের চৌম্বক বল একই কথা, এইটা আমরা দেখছি। সো এতটুকু পর্যন্ত আমাদের ডান। তারপরে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতিও দেখা শেষ। তারপরে হচ্ছে আজকে চৌম্বক ক্ষেত্রের তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল কত, এইটা হচ্ছে আমরা আজকের লেকচার এখান থেকে শুরু করব। আর তারপরে এটা হচ্ছে সমান্তরাল পরস্পরের উপর চৌম্বক বল কত, এটাও আমরা দেখব। কুণ্ডলী তারের উপর চৌম্বক ক্ষেত্রের বল, এটা হল প্রভাব। ঠিক আছে, 13 পর্যন্ত হচ্ছে আজকের লেকচারে ট্রাই করব, বাট আর একটা বেশি লাগতে পারে। তার পরবর্তীতে আমরা অ্যাম্পিয়ারের সূত্রের দিকে যাব। তো চলো, গত লেকচারে একটা কথা বলছিলাম লাস্টে, এটা বোঝানোর সময় যে এটা যখন হেলিক্স আকার হয় আমরা এই রিলেটেড একটা ম্যাথ করব, করলেই দেখবো যে আসলে কেমন হয়। তো এই ম্যাথটা আসলে সচরাচর সব জায়গাতে বোর্ড এক্সামে তেমন একটা আসবে না, একটু কনসেপচুয়াল, মানে একটু ডিপ কনসেপ্ট থেকে করা হয়। তো এখানে দেখো বলতেছে কি যে 1.67 × 10⁻27 কেজি এবং 1.6 × 10⁻19 কুলম চার্জ বিশিষ্ট একটি কণা 0.2 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্রে 85 ডিগ্রি কোণে প্রবেশ করলো। কণার বেগ দেওয়া আছে হলে গতিপথটা কেমন হবে। তাহলে এই যে দেখো, এখানে দেখো, আগেই বলছিলাম যে যদি এমন হয় যে কণা যখন প্রবেশ করতেছে সে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ না করে, যদি 90-র চেয়ে কম বেশি করে, তখন কি হবে, যে হেলিক্স আকারে হবে। তাহলে এখানে জাস্ট শুধু লিখে দিবা যে গতিপথটা হেলিক্স আকারের হবে, শেষ। ঠিক আছে, হেলিক আকার হবে আর কি। আচ্ছা, হেলিক্সটা দেখতে অনেকটা কিরকম, আমরা বায়োলজিতে ডিএনএ ডাবল হেলিক্স পড়ি। ঠিক আছে, এখানে দুইটা হেলিক্স যায়, অর্থাৎ একটা এইভাবে যাচ্ছে, মানে চক্রাকারে ঘুরতে ঘুরতে যায়, আর আরেকটা, ওইটা তো আসলে এইভাবে আঁকা হয় না, ওইটা আসলে এইভাবে আঁকা হয়। বিধে আমরা বুঝি না আসলে, কিন্তু এই জিনিসটা কিন্তু এইভাবে না, এরকম এই যে স্পাইরাল আকারে যাইতে থাকে। এই জিনিসটা যদিও আমরা আঁকার সময় এইভাবে আসলে দেখি, কিন্তু এটা আসলে এইভাবে এরকম না, এটা আসলে এই যে একটা এইভাবে ঢেউয়ের মতো গেছে, এটা আসলে এইভাবে করতে করতে যায়, আর আরেকটা ঠিক ওইটার সাথে হয়তো অন্য কোনোভাবে এইভাবে হয়তো যায়। অর্থাৎ এইটা এখানে আঁকলে খুব একটা ভালো বোঝা যায় না, এই জন্য আসলে তখন আমরা বায়োলজিতে পড়ার সময় আসলে এইভাবে দেখানো হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটার আনসারটা কি হবে, হেলিক আকার হবে বা হেলিক্সের পথে যায়, শেষ। এটাতে তেমন কিছু তোমাকে বলতে হবে। এখন আসি 2 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। 2 নাম্বার কোশ্চেনটাতে কি লেখা আছে? 2 নাম্বার কোশ্চেনটাতে বলতেছে গতিপথের দুইটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব কত হবে। আচ্ছা, এটা আগে আমাকে বুঝতে হবে যে ঘটনাটা কি বলছে। ঘটনাটা বলছে যে এরকম, দেখো যে হেলিক্স আকারে যদি যায়, অবশ্যই এটা এইভাবে যাবে। ঠিক আছে, এখন দেখো, মনে করো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এইটা। ঠিক আছে, তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন না, মনে করো চৌম্বক ক্ষেত্রে সে প্রবেশ করতেছিল এইভাবে, এইভাবে যদি প্রবেশ করতে থাকে, এইভাবে প্রবেশ করলে তো তবে না সে আসলে এই আকারে যাবে। এটা কার দিক? এটা হচ্ছে আমার ইলেকট্রনের দিক। ইলেকট্রন বলতেছি, ধনাত্মক আধান যে ছিল, আধান বাহক প্রথমে এইভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রে এইভাবে প্রবেশ করার পরে সে এইরকম আকারে যেতে থাকলো। ঠিক আছে, আসলে এই দিক থেকে প্রবেশ করলে এইভাবে যায়, আসলে ডিরেকশন তো না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আর কি, প্রশ্নটা বোঝানোর জন্য। আমি এখন আসলে ডিরেকশন নিয়ে তেমন কিছু বলবো না, এখন জাস্ট প্রশ্নটার মানে সমদশা সম্পন্ন বলতে আসলে কি বুঝাচ্ছি। সমদশা সম্পন্ন বলতে আসলে যে জিনিসটা বোঝানো হচ্ছে এখানে, দেখো সে যখন এখান থেকে যখন যাবে, হ্যাঁ দেখো এখান থেকে যখন যায়, আবার যখন এই পর্যন্ত আসলো, ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে, এটাও তো তেমন একটা না, কোনখান থেকে দেখাই, এখান থেকে দেখাই, যে এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এতটুক যায় যখন আবার সে এইখানে আসবে, তখন সে তার একটা পর্যায়ে শেষ করবে, মানে সে তার আগের সমদশায় আসবে। মানে আমরা পর্যায় বৃত্ত যে গতি পড়ছিলাম, ওইখানে সমদশা বলতে কি পড়ছিলাম, সমদশা বলতে পড়ছিলাম, দশা বলতে বোঝায় একটা কণার সম্যক অবস্থা, অর্থাৎ ওই অবস্থায় তার সরণ, তার বেগ, তার ত্বরণ, ওই সকল কিছুর মানে সকল কিছু
প্রকাশ করে কি ওই বস্তুর বা ওই কণার দশা। দশা মানে ওই মুহূর্তে সে কোন অবস্থায় থাকতেছে। তো তাহলে আমরা যখন পর্যাবৃত্ত গতি পড়ছিলাম, পর্যাবৃত্ত গতিতে ঘটনাটা কি ঘটছিল? পর্যাবৃত্ত গতিতে মনে করি এই অবস্থায় ছিল, একটা কণা হচ্ছে পর্যাবৃত্ত গতিতে এইভাবে যাচ্ছে, তাহলে সমদশা সম্পূর্ণ কণা কুলগুলা ছিল এইটা থাকবে এইটা থাকবে। কেন? তার কারণ হচ্ছে এটার থেকে এটার ডিস্টেন্স, সাম্যাবস্থান থেকে ডিস্টেন্স সেম। তো সাম্যাবস্থান থেকে ডিস্টেন্স যখন সেম হয় তখন তাদের ব্যাক ত্বরণগুলোও সেম হবে। আর এইটা কি, আবার এইটার সাথে এইটা কি সমদশায় আছে, তার কারণ কি এটাও হচ্ছে ঋণাত্মক দিকে বা অপোজিট দিকে, এটাও ঋণাত্মক দিকে অপোজিট দিকে একই বিস্তারে আছে। এবং একই বিস্তারে থাকার অর্থটা কি, তাদের মধ্যকার যে তার এই বিন্দুতে বস্তু বা কণার বেগ ত্বরণ যত হবে এই বিন্দুতে বস্তুর কণার বেগ আর ত্বরণ এটার অনুরূপ হবে। তারা হচ্ছে সমদশায় আছে। আর এই তারা অর্থাৎ মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি, তারা সমদশায় আছে। তো আমি তোমাদেরকে সমদশার ব্যাপারটা একটু মনে করাই দিলাম, ঠিক আছে? সমদশার ব্যাপারটা একটু মনে করাই দিলাম। এখন আসো, তাহলে এইখানে সমদশা বলতে আমরা কি বুঝবো? এইখানে সমদশা বলতে আমরা বুঝবো এখানেও সেম, যে এখান থেকে যদি যাত্রা আরম্ভ করে তাহলে আবার এইখান পর্যন্ত আসতে, এই যে এইখান পর্যন্ত আসলে সে তার একটা সাইকেল কমপ্লিট করছে। প্রতি একটা সাইকেল কমপ্লিট করার পর সে যেই জায়গায় পৌঁছায় ওইখানে তার দশা কি ওই যেই বিন্দু থেকে সে স্টার্ট করছে ওই বিন্দুর অনুরূপ হয় একটা সাইকেল কমপ্লিট করার পর। তাহলে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের দশা একই থাকে, মানে সমদশায় আসে। আচ্ছা, সমদশা যদি আমরা বুঝতে পারি, এখন আসো কাহিনী বুঝো। বলছে গতিপথের দুইটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব কত? তাইলে মনে করো সে এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এখান থেকে যাত্রা আরম্ভ করছে 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 করছে, আবার সে যখন এইখানে যখন আসবে, ঠিক আছে, এইখানে যখন আসবে সে কিন্তু কিছুটা সামনে অগ্রসর হয়েছে। এখন বৃত্তের ক্ষেত্রে সমদশা দেখতে একরকম, কিন্তু এখানে একটু ডিফারেন্ট মনে হবে। এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসলে একটা দশা সম্পন্ন হয়, আবার মনে করো এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসলে তার আর একটা দশা সম্পন্ন। কারণ দেখো ওই যে সেম বিন্দুতে আসছে, কিন্তু নিচেই আছে দুটোটা, আবার এখন আর একটা দিবে। বুঝা গেছে? ব্যাপারটা হচ্ছে এরকম, একটু কমপ্লেক্স, আগেই বলছিলাম। আচ্ছা, তো এই সমদশায় আসতে সে এই বরাবর, সে সমদশায় আসতে সে এই বরাবর সে যতটুকু দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাই আমাদের কাছে চাইছে। আমাদেরকে বলছে কণার মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে যাত্রা আরম্ভ করে এইখানে আসলে এই বরাবর তার যে সরণটা হয়েছে এই সরণটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। মানে আমার প্রশ্ন বুঝাইতেই অনেক সময় লেগে গেছে। এখন আসো, প্রশ্ন যেহেতু আমরা বুঝতেই পারছি, এখন আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে আমাদের কি কি জিনিস লাগবে? প্রথমে আমাদেরকে তাহলে বুঝতে হবে যে এই বরাবর যে আসতেছে এই বরাবর তাহলে কোন ব্যাগটা কাজ করতেছে। আমি একটু আমাদের প্রিভিয়াস লেকচারটাতে যাই। প্রিভিয়াস লেকচার এখানে কি বলছিলাম একটু দেখো তো। এই জিনিসটাতে এখানে একটু ব্যাখ্যা করি, এটা প্রিভিয়াস লেকচারে ছিল। হ্যাঁ, এই দেখো, এই দেখো, মনে করো একটা কণা বা একটা আধান বাহক সোজা ভিতরে, মানে একদম 90 ডিগ্রি, আমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এইটা, চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে না প্রবেশ করে কিছুটা অ্যাঙ্গেলে প্রবেশ করলো, ঠিক আছে? সো কত অ্যাঙ্গেল? এটা হচ্ছে আমরা এখন মনে করি থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে, অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রি। কার সাথে করা হয় এটা একটু দেখাই দিই। এই যে এইটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক, বি এর ডিরেকশন। বি এর সাথে সবসময় 90 ডিগ্রিতে প্রবেশ করে, এই আজকে 90 ডিগ্রিতে প্রবেশ করে নাই, আজকে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে। থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করলে আমরা ধরছি কি যে এটার দুইটা উপাংশ থাকে, একটা চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যে উপাংশ, তো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যে উপাংশটা ছিল এই উপাংশটাকে আমরা ধরি ভি এক্স, ঠিক আছে? এটাকে আমরা ধরি ভি এক্স। আর চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যে লম্ব যেটা ছিল এটাকে আমরা ধরি ভি ওয়াই। এখন এখানে আমরা পড়ার সময় বলছিলাম না যে কার জন্য আসলে সে বৃত্তাকার পথে ঘুরে, কার জন্য ঘুরে? ভি ওয়াই এর জন্য ঘুরে, কারণ এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্ব। এই বরাবর যে উপাংশটা, এই উপাংশটার জন্য সে আসলে বলটা অনুভব করে। তো এইটা যদি করে তাহলে এইটার জন্য সে ঘুরতেছে। তো এইটার জন্য যদি ঘুরে তাহলে দেখো সে একটা সাইকেল কমপ্লিট করার পরে এইখানে আবার আসি। হ্যাঁ, একটা সাইকেল কমপ্লিট করার পর মনে করো এখান থেকে যাত্রা আরম্ভ করছে করে আবার এইখানেই আসছে, বা এটা মনে করো যে এটা দিয়ে দিই, মনে করো সে এখান থেকে যাত্রা আরম্ভ করছে, এখান থেকে যাত্রা আরম্ভ করে আবার এখানে আসছে। সো এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসছে মানে কি সে একবার সাইকেল কমপ্লিট করছে। তাহলে মানে কি সে পুরো বৃত্তটা জাস্ট একবার ঘুরছে। তাহলে একবার বৃত্তটা ঘুরতে তার সময় কত লাগবে? প্রথমে আমরা জাস্ট এই জিনিসটা একবার নির্ণয় করি, তাহলে তার সময় কত লাগবে। সময় টি ইজ ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম? আমরা T
টি ইজ ইকুয়াল টু পড়ছিলাম, উপরে ছিল 2 পাই আর, নিচে ছিল ভি। ঠিক আছে, আমাদের কাছে কি আর এর মান দেওয়া আছে? আমাদের কাছে আর এর মান সরাসরি দেওয়া নেই। আচ্ছা সমস্যা নেই, দেওয়া না থাকলেও এটা ছিল আমাদের টি এর মান। আচ্ছা, আর আর সমান কি পড়ছিলাম? আর সমান পড়ছিলাম উপরে ছিল হচ্ছে এম ভি, উপরে ছিল এম ভি, নিচে ছিল কিউবি। ওকে, দেখো সবকিছুই কিন্তু এখানে অলরেডি দেওয়া। ঠিক আছে, সো এখন আমরা কার কার মান বসাবো? আর ডিভাইডেড বাই ভি। সো আর ডিভাইডেড বাই ভি সমান কি হয়? আর ডিভাইডেড বাই ভি সমান হয় উপরে হচ্ছে এম, নিচে হচ্ছে কিউ ইন্টু বি। তাহলে এই মানটা এখন এখানে বসাই দিই, যে আর বাই ভি যেটা আছে, আর বাই ভি এর জায়গায় এই জায়গাটা জাস্ট সরাসরি বসাই দিব। শেষ। আশা করি বুঝতে পারছে। এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে লিখি। আচ্ছা সবটাই থাক, 2 পাই আর ভি। সো এই আর ভির যে মানটা এম বাই কিউবি, এটাই এখন জাস্ট বসাবো। টি ইজ ইকুয়াল টু 2 বাই, উপরে থাকতেছে এম, নিচে থাকতেছে কিউ বাই বি। তাহলে তুমি পর্যায়কালের মানটা, এখন প্রশ্ন আসতে পারে যে আমি পর্যায়কাল কেন নির্ণয় করতেছি, আমি পর্যায়কাল কেন নির্ণয় করতেছি, এটা আসবো। আচ্ছা এখানে সাইন থিটা দিয়ে দাও, যেহেতু সে একটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে অতএব আমাকে সাইন থিটা রাখতে হবে। এখন কেউ কেউ বলতে পারো হট করে সাইন থিটা কোনখান থেকে আনলাম? তাহলে একটু গত লেকচারটা বলি। গত লেকচারে এইখান পর্যন্ত যে সলভ করা হয়েছিল, সলভ করার সময় এখানে বলা হয়েছিল একটা কথা যে আমি 90 ডিগ্রি ধরে করতেছি। যদি 90 ডিগ্রিতে না থাকতো তখন আমাকে সাইন থিটা এখানে লিখতে হইতো। ঠিক আছে, আচ্ছা আবার সাইন থিটা লিখলে ব্যাপারটা যে এত ইজিলিও হয়তো তাও না। তুমি যদি একদম রিয়েল টাইম চিন্তা ভাবনা করতে চাও তাহলে কিন্তু এত সহজেও এটা হয় না, তার কারণ সাইন থিটা থাকতেছে। তো আমরা তো কমপ্লেক্সিটির দিকে যাবো না। এখন হেলিকার আকার আসলে কখনো বৃত্তের ন্যায় হিসাব নিকাশ ওইভাবে করা যায় না বা উচিত না। তারপরে আমরা ধরে নিতেছি প্রাথমিকভাবে, যেটা আসলে আমরা ফিজিক্সে করি, যে কোনো কিছু না হইলে একটা ধরে নিয়ে যাস। আচ্ছা এখন আজকের জন্য এখানে সাইন থিটা লেখা রাখো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টি, এটা হচ্ছে আমার টি। সাইন থিটা যদি অবশ্য আলটিমেটলি থাকবে না, সাইন থিটা আলটিমেটলি থাকবে না। আচ্ছা থাকে কি থাকে না এই জিনিসটা আমরা একটু চিন্তা করি, চলো একটু চিন্তা করি, এখানেই করি। ঠিক আছে, এখানেই করি। এখানে কিভাবে করব? এই বরাবর ঢুকতেছিল ভি ভেলোসিটিতে, সেই বরাবর ঢুকতেছিল। ঢুকার সময় ভি ওয়াই এর জন্য, সো ভি ওয়াই এর জন্য সে কি গেইন করছে? এই যে বৃত্তাকার পথে যে ঘুরতেছে কেন্দ্রমুখী বলটা লাভ করছিল ভি ওয়াই এর জন্য। সো ভি ওয়াই সমান আসলে কি? ভি ওয়াই সমান কি? ভি ওয়াই সমান হচ্ছে ভি, এটা যদি হয় ভি এর ডিরেকশন, সে ভি এক্স এর সাথে হচ্ছে, এটা হচ্ছিল আমার থিটা, তাহলে এটা হচ্ছে আমার সাইন থিটা, ভি সাইন থিটা। আচ্ছা সো এটা ছিল আমার কেন্দ্রমুখী, এটা তাহলে আমার তড়িৎ চৌম্বক বল হচ্ছে কিউ ভি বি। এই ভিটা কোন ভি? এই ভিটা হচ্ছে এই ভি ওয়াই, কিউ ভি বি। আর সাইন থিটা এই ক্ষেত্রে আমার লাগবে না, সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখানে থাকতেছে কিউ ইন্টু বি, আর এখানে থাকতেছে এম ভি ওয়াই ইন্টু আর। আচ্ছা আলটিমেটলি এই যে এখানে ভি ওয়াইটা ছিল, ভি ওয়াই সমান আমি কি লিখতে পারি? ভি সাইন থিটা। সো এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর। শেষ। কিউবি সমান এটা আসতেছে, বুঝতে পারছো? কিউবি সমান এতটুকু আসতেছে। তো আমার আলটিমেটলি লাগবে কতটুকু? কিউবি সাইন থিটা। আচ্ছা আমরা এখানে মুখস্থ আর না বসায় রাখি, এটা বাদ থাক। ওকে এতটুকু পাইছি না? আচ্ছা এখান থেকে আমরা কি কি নির্ণয় করতে পারছিলাম? এখান থেকে হচ্ছে আমরা টি নির্ণয় করতে পারছিলাম। প্রথমে একটা আমরা আর নির্ণয় করি, তাহলে আমাদের আর সমান কি দাঁড়াচ্ছে? এইটাই আমরা ওই পেজে লিখি নাকি, এম ভি বাই আর, এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু কিউবি। এই জিনিসটাই এখানে আগে লিখি।
আমরা এখান থেকে দেখলাম কিউ বি সমান সমান এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর, বা শুধুমাত্র আর সমান সমান নিচে থাকতেছে কিউ বি, উপরে থাকতেছে এম ভি সাইন থিটা। আচ্ছা, আমরা পর্যায়কাল টি সমান জানি কি? টি সমান জানি হচ্ছে 2 পাই বাই ওমেগা, ওমেগা সমান লেখা যায় ভি বাই আর। ঠিক আছে, ভি বাই আর, সো শুধুমাত্র আর সমান। আচ্ছা, এই যে ভিটা, এখন প্রশ্ন হচ্ছে এই ভিটা কোন ভিটা? এই ভিটাও কিন্তু ভি ওয়াই হবে, এই ভিটাও ভি ওয়াই হবে। ঠিক আছে, যেহেতু বারবার উপাংশে বিভাজন করতেছে, এটা ভি ওয়াই হবে। সো উপরে হচ্ছে 2 পাই আর, 2 পাইয়ের জন্য 2 পাই লিখি, নিচে ভি ওয়াই সমান লেখা যায় ভি সাইন থিটা, ভি সাইন থিটা। আর আর এর জন্য নিচে লিখি কিউ ইন্টু বি, উপরে হচ্ছে এম ভি সাইন থিটা। এই যে এখন দেখো আলটিমেটলি আমি যে তখন গেস করছিলাম যে এটা আসলে সাইন থিটা থাকবে না, এই যে সাইন থিটা থাকতেছে না, উপরে থাকতেছে তাহলে 2 পাই এম ভি, নিচে থাকতেছে কিউ ভিবি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে? 2 পাই এম ভি, সরি ভিবিও থাকবে না, এই যে ভি, এই যে ভি আলটিমেটলি থাকতেছে না। তাহলে 2 পাই এম আর নিচে থাকতেছে কিউ ইন্টু বি, শেষ। এটা ছিল আমার পর্যায়কাল। এখন পর্যন্ত আমি পর্যায়কাল নির্ণয় করছি। সো পর্যায়কালটা আসলে কি, যে সে এখান থেকে ঘুরে আবার এখানে আসতে কতটা সময় নেবে, এবং ইন দ্য মিন টাইমই তো সে সামনের দিকে অগ্রসর হবে নাকি। এখন প্রশ্ন হচ্ছে সামনের দিকে অগ্রসর হইতে তাকে কে সাহায্যটা করবে? সামনের দিকে সে যে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হতে তাকে কে সাহায্য করবে? আমি তখন একটা কথা বলছিলাম যে এই বরাবর যে ব্যাগের উপাংশটা ছিল, এই ব্যাগের উপাংশটা গত লেকচারে তুমি দেখতে পারো, এই উপাংশটা তাকে ঘুরতে সাহায্য করে বা তাকে ঘোরায়, তার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আর এই দিক বরাবর অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর যে ব্যাগটা ছিল, এই ব্যাগটাই তাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায়। তাহলে এই ব্যাগটার মান কত? ভিএক্স। তো তুমি এখান থেকে বুঝতেই পারতেছো ভিএক্স সমান কি হবে? ভিএক্স সমান হবে ভি কস থিটা। ঠিক আছে, তাহলে আমাকে আমার প্রশ্নে কি বলছে? আমার প্রশ্নে বলছিল কণার মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে এখানে ডিস্টেন্স কত। তাহলে ডিস্টেন্স সমান কি? টাইম ইনটু ভেলোসিটি। তাহলে আসো, এটা এখন লাগবে না, টাইম ইনটু ভেলোসিটি। তাহলে মনে করি এই পয়েন্ট থেকে, তাহলে এখন আমরা মনে করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মনে করো ডি। ঠিক আছে, এই ডিস্টেন্সটা ডি। ডি সমান কি? ডি সমান হচ্ছে তার টাইম ইনটু তার ভেলোসিটি ভি। এই বরাবর কোন ভেলোসিটি কাজ করতেছে? ভি এক্স কাজ করতেছে। তাহলে আমরা ডিস্টেন্স সমান দিই, ডিস্টেন্স ডি, বা কেউ চাইলে এস দিতে পারো, টি ইন্টু ভি এক্স। আচ্ছা, এই টিটা কত? টিটা হচ্ছে সময়টা কত? তার পর্যায়কালের সমান। সো পর্যায়কাল কি বের করলাম? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু বের করলাম 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি, 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি। আর ভি এক্স মানে কি? ভি কস থিটা, শেষ। তাহলে 2 পাই এম ভি কস থিটা ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এখন জাস্ট মানগুলা বসায় দাও, মানগুলা বসায় দিলে কাজ শেষ। তাহলে এখন দেখি মান কি কি আছে। যে এম এর মান দেখো দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এম এর মান, এইটা হচ্ছে আমার এম এর মান, এইটা হচ্ছে আমার কিউর মান, এম আছে কিউ আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে বি এর মান 0.2 টেসলা, কুলম্ব হচ্ছে কিউ এর মান, এটা হচ্ছে এম এর মান। ঠিক আছে, এম আছে কিউ আছে। আচ্ছা, ভি, এই যে আমার ভি এর মান দেওয়া আছে। তাহলে কিউ গেল, বি গেল, ভি গেল, এম গেল, আর থাকলো থিটা। থিটা কোথায়? এই যে দেখো, থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে। সো মান বসাই দিবা, মান বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি একটু করে দেখি কত আসে। 2 পাই ইন্টু এম কত? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু ভি কত? ভি ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু কস থিটা, cos 85 ডিগ্রি ডিভাইডেড বাই নিচে থাকে কিউ ইন্টু বি। কিউ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 টু বি কত? 0.2
ডিসটেন্সটা হচ্ছে 5.7157 ইন্টু 10⁻³ মিটার, বা কেউ চাইলে 5.71 মিলিমিটার আকারেও প্রকাশ করতে পারো। শেষ। তাহলে এটা আমাদের গত একটা লেকচার ছিল, গত লেকচার রিলেটেড একটা প্রবলেম সলভ করছে, এইটার জন্য কেউ হেলিক্সের আকারে লেখা দিবে তাহলেই শেষ। আর এখানে একটু টাইম নিয়েছি কি বুঝাইতে, যে প্রশ্নটা বুঝাইতে, যে আসলে প্রশ্নটা আমার কি বলছিল। এখন আসি আজকের টপিকসে। আজকে আমরা কি পড়ব? গত লেকচারে আমরা দেখছিলাম যে একটা গতিশীল আধান যখন চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যাবে তার উপর কি পরিমাণ বল কার্যকর হয়। আজকে দেখব একটা তড়িৎ পরিবাহী তারের উপর, মানে তার যদি চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে ওই মানে তড়িৎবাহী তারের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হয়। তাহলে তড়িৎবাহী তার মানে কি খেয়াল করে দেখো তো, গত লেকচারে বলি নাই, এই জিনিসটাও কিন্তু গত লেকচারে বলা হয়েছিল। এই যে দেখো, আমি একটু দেখাই, এই যে এখানে কিছু কথাবার্তা আলোচনা করা হয়েছিল, যে আমরা জানি কি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রনের প্রবাহ ঠিক আছে, কিন্তু ইলেকট্রনটা হচ্ছে আধান বাহক। বেসিক্যালি আমার তড়িৎ প্রবাহ হয় আধান বা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য। সো আদান পরিবহনে ইলেকট্রন করে, জন্য বলি যে তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। কিন্তু ইলেকট্রন যেদিকে যায় আমার তড়িৎটা তার বিপরীত দিকে যায়। তার কারণ কি? কারণ তড়িৎটা ধরা হয় আসলে ধনাত্মক আধান হিসাবে। মানে তুমি এটা সরাসরি বলতে পারো যে ধনাত্মক আধান যেদিকে যায় তড়িৎ পরিবহনটাও ওই দিকে হয়, বা আমার যে তড়িৎবাহী তারের যে ডিরেকশনটা ওই দিকে হয়। সো এটা নিয়ে ওই দিন আলোচনা করা শেষ। তো আজকে আমরা দেখব, এবং গত লেকচার থেকে একটা কি শিখছিলাম, যে তড়িৎবাহী তড়িৎ না, একটা আধান যখন গতিশীল থাকে তখন তার উপর কার্যকর বল F = QV B sin থিটা হয়। এখন আজকের জন্য দেখো, এইটা মনে করো ওকে, এই একটা ম্যাগনেট আঁকলাম, ঠিক আছে? এটা একটা ম্যাগনেট, এটা মনে করো আরেকটা ম্যাগনেট। শেষ। দুইটা ম্যাগনেট আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাগনেটের নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো ডিরেকশনগুলো কোন দিকে হবে তোমরা এটা ইজিলি বলতেই পারো, যে ডিরেকশনগুলো হবে হচ্ছে আমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তো ডিরেকশনগুলো দিয়ে দিই, ডিরেকশন হচ্ছে আমার এই দিকে। আচ্ছা, এই ছিল ম্যাগনেট, এই হচ্ছে অবস্থা। এখন এটার ভিতর দিয়ে আমি একটা আধান নিয়ে যাব, ঠিক আছে? সরি, এখন একটা প্রথমে একটা আধানই নেই, প্রথমে একটা আধান নিয়ে যাই। মনে করো এখানে একটা পাইপ দেওয়া, এটার ভিতর দিয়ে একটা আধান যাবে এবং এটা রাইট অ্যাঙ্গেলে আছে একদম। এটা হচ্ছে বোর্ডের ভিতর থেকে তোমাদের দিকে আসতেছে, বোর্ডের ভিতর থেকে তোমাদের দিকে আসতেছে। যদি এটা 2D-তে আঁকতাম, এটা একটু 3D আঁকার ট্রাই করছি, যদি 2D-তে আঁকতাম ব্যাপারটা হয়তো এরকম, যে তোমাদের দিকে আসতেছে মানে কি, যে এরকম। আমার এটা হচ্ছে কিসের দিকে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, তড়িৎটা প্রবাহ যেদিকে হচ্ছে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে তোমাদের দিকে,
আর এই যে তড়িৎ ক্ষেত্রের দিকটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের দিকে আসতেছে বা তোমাদের দিকে যাচ্ছে। এই জিনিসটাই এখানে চিত্রায়িত করছি একটা আধানের জন্য। সো একটা আধানের জন্য যখন করছি, মনে করো একটা আধানটা হচ্ছে পজিটিভ আধান, অবশ্যই আমি যা কাজ করব তা হচ্ছে পজিটিভ আধান নিয়ে করব। সো পজিটিভ আধান কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে সে কি পরিমাণ বল অনুভব করবে? জানি F = QVB sin থিটা। আচ্ছা, এখন একটার জায়গায় যখন অসংখ্য আধান যখন যাবে তখন প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে আমাকে বল দিতে হবে, প্রতিটা আলাদা আলাদাভাবে বল অনুভব করবে। এখন আসো, একটার জন্য যদি কিউ পরিমাণ আধান হয় তাহলে n সংখ্যকের জন্য কত হবে? জাস্ট n ইন্টু সবটা দিয়ে দিব, জাস্ট n ইন্টু সবটা দিব। তাহলে ওইটাই করি আমরা। তাহলে n সংখ্যক মানে একটা n সংখ্যকের জন্য তাহলে কি দিচ্ছি? n সংখ্যকের জন্য দিচ্ছি n ইন্টু QVB sin থিটা। আচ্ছা, n সংখ্যক আধান যখন এটার ভিতর দিয়ে যাবে এর মানে কি হচ্ছে? এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং তড়িৎ প্রবাহের দিকটা ওই দিকে, কারণ একটা তড়িৎ পরিবাহী তারের ভিতর দিয়ে কিন্তু এরকম অসংখ্য আধানই যাইতে থাকে, ঠিক আছে। সো সেম কনসেপ্টটা জাস্ট দিছি। এখন n মানে কি? n মানে হচ্ছে সম্পূর্ণ যে পরিবাহীটা ছিল, সম্পূর্ণ পরিবাহীর আধানের সংখ্যা। এখন আমরা একটা কাজ করি, এটাকে একটু ভাঙি, আলাদা আলাদাভাবে লিখি। কিভাবে আলাদা আলাদাভাবে লেখা যায়? সম্পূর্ণ পরিবাহীর আধানের সংখ্যা সমান সমান কি লেখা যায় জানো? n ইন্টু আয়তন। n মানে কি? এই n এর অর্থ হচ্ছে, আচ্ছা এই v এর অর্থ হচ্ছে আয়তন, এটার অর্থ হচ্ছে আয়তন, আর এই n এর অর্থ হচ্ছে একক আয়তনে আধানের সংখ্যা বা আধান, একক আয়তনে আধান। আমি শুধু আধান লিখছি, তোমরা লিখে দিও একক আয়তনে আধানের সংখ্যা। তাহলে টোটাল নাম্বার অফ আধানের সংখ্যা সমান সমান একক আয়তনে আধানের সংখ্যা ইনটু টোটাল আয়তনটা কত। তাহলে আমরা এটা এখানে nটা এভাবে ভেঙে লিখতে পারবো। আচ্ছা, এখন চিন্তা করো তো, এই যে আয়তন যেটা ছিল, আয়তনটা কি হিসাবে লিখি? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে আমরা ভিটাকে কি লিখতে পারি? আমরা এই জায়গায় ভিটাকে চাইলে লিখতে পারি, এটা মুছে দিই, আমরা এখানে ভিটাকে লিখতে পারি, এটা অবশ্যই ক্যাপিটাল ভি, ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইনটু তার দৈর্ঘ্য হচ্ছে এল, এভাবে লিখতে পারি না? তাইলে আমরা টোটাল এনটাকে কি হিসাবে লিখতে পারি? এনটাকে লিখতে পারি এই যে এইভাবে, এন এ এল। তাহলে সমান সমান নিট ফোর্স ইজ ইকুয়াল টু এন এর জায়গায় লিখবো কি? এন ইন্টু এ ইন্টু এল কিউ ভি বি সাইন থিটা। শেষ। তাহলে কি করলাম? প্রথমে আমরা জানতাম একটা আধানের জন্য বল হচ্ছে এতটুকু, সুতরাং n সংখ্যক আধানের জন্য বল হচ্ছে এইটা। আর এই যে n সংখ্যক আধান, সো এই টোটাল n কে নাম্বার অফ টোটাল আধান বাহককে আমরা লিখতে পারি কি? একক আয়তনে আধান বাহক এর সংখ্যা ইনটু টোটাল আয়তন a ইনটু l। এই কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, l কি? সম্পূর্ণ পরিবাহী দৈর্ঘ্য। এখন আসো, এখানে একটা অতিরিক্ত জিনিস তোমাদের জন্য প্রয়োজন আছে। এই অতিরিক্ত জিনিসটা কি? অতিরিক্ত জিনিসটা হচ্ছে, এইটা বোঝার আগে আমাদেরকে চলতরিতের চ্যাপ্টারে একটু ফিরতে হবে। চলতরিতের চ্যাপ্টারে তারণ বেগ, ঠিক আছে, তারণ বেগ নামে একটা রাশি আমরা পড়ি। আমরা একটু তারণ বেগ নিয়ে একটু লেখাপড়া করি। চলো, তারণ বেগ সম্পর্কে কি লেখা যায়? তারণ বেগ, আচ্ছা, ওইখানে আমরা এরকম পড়ছিলাম যে I ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ বা এন এ ভি ই। হ্যাঁ, যে একটা পরিবাহীর মধ্য দিয়ে একক আয়তনে আমরা কি পড়ছিলাম? I ইজ ইকুয়াল টু এন এ ভি কিউ বা কোথাও আমরা পড়ি এন এ ভি ই। এটা কি বোঝাচ্ছে? যে একক আয়তনে যদি আধানের সংখ্যা হয় n, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় a, তার ভিতর দিয়ে যদি v বেগে এই আধান বাহকগুলো সঞ্চালিত হয় এবং আধান বাহকের আধানের পরিমাণ যদি হয় q, প্রতিটা আধান যদি q পরিমাণ চার্জ ধারণ করে, তাহলে তার তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু এত। বা এটার থেকে আমরা আরো একটা রাশি শিখছিলাম, ওইটা আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম v ইজ ইকুয়াল টু I ডিভাইডেড বাই n এ কিউ।
তো আমাদের এখন এইটা লাগবে না, আমাদের এখন উপরেরটাই বেসিক্যালি লাগবে। তারণবেগের যে চ্যাপ্টারটা, তারণবেগের চ্যাপ্টারে আমরা এতটুকু পড়ছিলাম, হ্যাঁ। তো ওই জায়গার জন্য আমরা আসলে একক আয়তনে আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব কি ছিল না ছিল এগুলো অনেক কিছু পড়ছিলাম, যেটাকে আমরা যে দ্বারা প্রকাশ করতেছিলাম হ্যান তেন। তো এই জিনিসগুলো এখন আমার লাগতেছে না, আমার এখন লাগতেছে শুধু I = NaVe বা NaVq এই রাশিটা। জাস্ট তোমাদেরকে একটু মনে করাই দিলাম। তাহলে এই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করি। I = কি পড়লাম, NaVq। তাহলে আমরা জানি আচ্ছা এই ইকুয়েশনটার একটা নাম দেই, এই ইকুয়েশনটাকে দিই 1 নং ইকুয়েশন। I = NaVq, এই ইকুয়েশনটার নাম দেই হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে 1 আর 2 নং তুমি যদি কম্বাইন করো তাহলে কি পাবা জানো? এই যে দেখো NaVq ছিল না, এখান থেকে এই N A তারপরে হচ্ছে যে V আর এই Q, এই তিনটাকে কম্বাইন করে লিখতে পারবো কি শুধুমাত্র I। তাহলে আমি বলতে পারবো F need = I L B sin থিটা। অর্থাৎ একটা পরিবাহী যদি একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তার ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর উপর প্রযুক্ত বল F = Fn। কেন লিখছি জানো? Fn লিখছিলাম আসলে দুইটার পার্থক্য করার জন্য, যে একটা আধানের জন্য এই পরিমাণ বল, সুতরাং n সংখ্যক আধানের জন্য এই পরিমাণ বল, এই জন্য Fn লিখছিলাম আসলে। সো F = ILB sin থিটা। এখানে I কি? I হচ্ছে যেই পরিবাহীর উপর মানে বলটা প্রযুক্ত হচ্ছে ওই পরিবাহীর প্রবাহ I। L কি? এই পরিবাহীর দৈর্ঘ্য, এবং B কি? এই পরিবাহীর উপর যে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করা হচ্ছে তার মান। আর সাইন থিটা কি? সাইন থিটা বলতে কি বোঝাচ্ছে এখন আসো বলতেছি। কিভাবে বুঝবো? এটার ভেক্টর ফর্মে যখন আসবো। সো Fn = আমি লিখতে পারি I স্কেলার রাশি বাইরে নিয়ে আসি L × B, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। যে তারটা যেটা ছিল বা পরিবাহী যেটা ছিল, পরিবাহীর দিক আর আমার যে চৌম্বক ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্রের দিক, এই দুইটা দিকের মধ্যবর্তী বা অন্তর্বর্তী কোণটাই হচ্ছে থিটার মান। ঠিক আছে, এখন প্রশ্ন আসে যে একটা পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L, দৈর্ঘ্যের আবার দিক কোন দিকে ধরবো? মনে করো এই সম্পূর্ণ বোর্ডটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 1.5 মিটার, তাহলে 1.5 মিটার কি সামনে না পিছনে, এটা কি বলা উচিত হবে? হবে না। সো ওইভাবে আসলে L এর ডিরেকশন হয় না, কিন্তু এখানে L কে আমার ভেক্টর রাশি হিসেবে আনতে হয়েছে। তো ডিরেকশনটা কিভাবে নিব? ডিরেকশনটা নিব হচ্ছে I এর দিক, অর্থাৎ তড়িৎ প্রবাহটা যেদিকে হচ্ছে L এর ডিরেকশনটাও এদিকেই হবে। এবং এটাও কিন্তু আমরা যখন বায়োসাভার্টের সূত্র যখন পড়ছিলাম সেম জিনিসটা আমরা ইউজ করছিলাম। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন নেক্সট আরেকটা টপিকসে যাব। এটা হচ্ছে কি, এটারই ন্যায় অনুরূপ। এখন যেরকম এই যে চুম্বক ক্ষেত্রটা, এটা বাই ডিফল্ট তৈরি করা ছিল। কিভাবে তৈরি করছি? দুইটা চুম্বকের মাধ্যমে আমরা চুম্বক ক্ষেত্রটা তো আমরা তৈরি করছি, কিন্তু আমরা কিন্তু আরও একটা জিনিস দেখছি। আমরা ওয়েরস্টেডের পরীক্ষা থেকে দেখছি যে একটা তড়িৎ পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সো এখন আমরা দেখব এই চৌম্বক ক্ষেত্রটা আমরা এভাবে চুম্বকের মাধ্যমে তৈরি না করে আরেকটা তার নিব, আরেকটা পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ করব। তড়িৎ প্রবাহ করলে তখন ওই যে পরিবাহীটা ছিল ওইটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, ওই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে তখন এই তারটাকে আবার পাস করাই দিব। তাহলে চলো এইটাই এখন করি। সেম জিনিসটাই থাকবে। মনে করো দুইটা তার নেই, এই একটা, এই একটা। এখন এইটার ভিতর দিয়ে আমি এখন তড়িৎ প্রবাহ করাবো। এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে? তড়িৎ প্রবাহ মনে করি এই দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ এই দিকে যাচ্ছে, এটার জন্য এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো তড়িৎ প্রবাহের দিক কোনটা? এটার জন্য মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে
এটার জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে I1, এটার জন্য তড়িৎ প্রবাহ হচ্ছে I2, এটার তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এটারও তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তড়িৎ প্রবাহের ডিরেকশন যখন দেওয়া থাকে তখন আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা কিভাবে নির্ণয় করি? আমাদের ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি, সো ডান হাত নিব, যেদিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি ধরবো, ধরলে এই যে মুষ্টি করলে যেটা হয়, সো এইখানে ধরে এখন যদি মুষ্টি যদি করি, এইভাবে যদি ধরি, তাহলে এদিক দিয়ে হচ্ছে ঢুকবে, ভিতরের দিকে যদি ঢুকে, সো এদিকে দিব হচ্ছে আমরা ক্রস সাইন, আর এদিক দিয়ে ঢুকার পর ওই পাশ দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? এই যে এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে বের হয়ে আসবে, সো এই পাশে দিব হচ্ছে ডট সাইন। সো এইটারও প্রবাহ যেহেতু এদিকে হচ্ছে, এটার জন্য এরকম, এটারও উপরের দিকে প্রবাহ হচ্ছে, সো এটার জন্য কি হবে? এই যে সেমটাই হবে না, এইভাবে ধরে যদি ভাবে আনি, তাহলে এদিক দিয়ে হচ্ছে ভিতরের দিকে ঢুকতেছে, আর এই পোর্শন দিয়ে হচ্ছে বের হয়ে আসতেছে। হ্যাঁ, কেউ কি বলতে পারবা যে যদি আমি বোর্ডের বাইরে এইখানে একটা পয়েন্ট ধরি, মনে করো এই কলমের এই পয়েন্টে, নিপ পয়েন্টে একটা ধরলাম, এবং আমার তারটা পরিবাহীটা ভিতরের দিকে আছে, তখন এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে ওই দিকে, এক চক্রের ধনাত্মক দিকে। তোমাদের দিকে বিবেচনা এক চক্রের ধনাত্মক দিক বরাবর, এই যে সামনের দিকে। কেন? কারণ এই তারটা, এই ক্ষেত্রটা এইভাবে ভিতরে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে আসবে, এবং আসার পর এটা এইভাবে যাবে, অর্থাৎ এই দিক দিয়ে যাবে, আবার ওইটার পিছন সাইড দিয়ে পিছনের দিকে ব্যাক করবে। আচ্ছা, ঠিক আছে, সো এটা তো আমরা বুঝলাম। এখন এইটার জন্য এইখানে একটা, সেই যেহেতু তার ক্ষেত্রের ভিতরে আছে, তো তাহলে কি হবে? এখানে এরকম একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না? এই তারটাকে ঘিরে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তো ঘটনা যেটা হয়েছে, ঘটনা হয়েছে কি, এই চৌম্বক ক্ষেত্র মানে এই তারের দরুন যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে এই তারটাও পড়ছে। আবার এই তারটা নিজেও কিন্তু আরেকটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। কেন করবে? কারণ তার ভিতর দিয়েও কিন্তু তড়িৎ প্রবাহ চলমান অবস্থায় আছে। আচ্ছা, ওর জন্য একটা চৌম্বক ক্ষেত্র আঁকি। ঠিক আছে, এটার জন্য একটা আছে, এটার জন্য একটা আছে, একটা একটার ভিতরে যায় পড়বে। যদিও দেখতে একটু কেমন যেন লাগতেছে, চৌম্বক ক্ষেত্রটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো যেটাই হোক বুঝে নিবা, ধরে নিবা যে ঘটনাটা কি হয়েছে। এখন আসো, চৌম্বক ক্ষেত্র যখন একজনের উপর যখন আরেকজন পড়ছে, তাহলে প্রথমটার জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এই চৌম্বক ক্ষেত্রের আমরা একটা নাম দিব। সো ওর জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এই চৌম্বক ক্ষেত্রের নাম দিব হচ্ছে B1, আর ওর জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এটার জন্য নাম দিব হচ্ছে B2, যার জন্য হয়েছে। এই তারটা, প্রশ্ন হচ্ছে এই তারটা এখন কোন চৌম্বক ক্ষেত্রে আছে? B1-এ আছে না B2-তে আছে? আমি বলি, এই তারটা যেটার ভিতর দিয়ে I2 প্রবাহ প্রবাহিত হচ্ছে, এই তারটা হচ্ছে B1 চৌম্বক ক্ষেত্রে অবস্থিত। কারণ কি? সে তার নিজের চৌম্বক ক্ষেত্র ফিল করবে না, সে আরেকজনেরটা ফিল করবে। এবং কারটা ফিল করবে? I1-এরটা। I1 কোনটা ক্রিয়েট করতেছে? B1 চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে। তাহলে I2 এর জন্য অনুভূত যে বলের মানটা তাহলে কি হবে? বলের মানটা হবে F2 ইজ ইকুয়াল টু I2, তো F2 ইজ ইকুয়াল টু I। এই আইটা কার আই হবে? এই আইটা কার আই হবে? যার জন্য, অর্থাৎ যে বলটা অনুভব করতেছে, এই আইটা হবে তার মান। এখানে দুইটা আই আছে, সো এখন অনুভব করতেছে কে? বল এখন অনুভব করতেছে হচ্ছে I2, এই 2 নাম্বার তারটা। সো এখানে এটা হবে IL, এলটাও হবে এটারই দৈর্ঘ্য, ILB। এই বিটা কোন বি? এই বিটা হচ্ছে সে যে চৌম্বক ক্ষেত্রে অবস্থান করতেছে। সো সে কার চৌম্বক ক্ষেত্রে অবস্থান করতেছে? I1 এর। তাইলে এখানে দিতে হবে B1, আর এটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস মনে করি তারা দুইজন এই ডিফারেন্সে আছে, মানে এইখান থেকে এখানের যে ডিস্টেন্সটা, ঠিক আছে, অর্থাৎ এই তার থেকে এই তারের যে ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে A। তাহলে আমি এখানে লিখতে পারি I2, প্রশ্ন হচ্ছে B1 সমান কি? আমরা পড়ছিলাম না অসীম পরিবাহীর জন্য পরিবাহীর ভিতর দিয়ে যখন কি যায়,
তড়িৎ প্রবাহ যখন হয় তখন তার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত হয়? উপরে থাকে মিউ, তারপরে থাকে আই। এবার প্রশ্ন হচ্ছে এই আইটা কার? 2a। পাই ছিল, পাইটা আগে দিই, 2 পাই। এখন প্রশ্ন হচ্ছে এই আইটা কার? B1 যার, এই আইটাও তাই হবে। মনে আছে আমরা বায়ার-সাভারের সূত্র পড়ছিলাম, অসীম একটা পরিবাহী ছিল, অসীম পরিবাহীর ভিতর দিয়ে যখন আই প্রবাহ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের মান ছিল মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তো ওইখানে ওই আইটা কার ছিল? যার জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার প্রবাহ আই। তাহলে এইখানে B1টার জন্য মানে এই যে চৌম্বক ক্ষেত্র, এই যে সে যে ফিল করতেছে, তোমাকে বলি এখানে অনেকগুলো কাহিনী এসে পড়ে, অনেকগুলো না, দুইটা, একবার অরটা ওরে দেয়, অরটা ওরে দেয়। প্রথমে বলি, ধরো আমি আর তুমি, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। আমি যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করব এটার জন্য এটা হচ্ছে B1, আমার নামে দিলাম। আমি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করব, এটার নাম হচ্ছে B1, এবং আমার এই সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ডিপেন্ড করবে আমার মানের উপর। তাহলে আমার সৃষ্ট চৌম্বক ক্ষেত্র যেহেতু B1, আমি কিন্তু আমার চৌম্বক ক্ষেত্রে অবস্থান করি না, বা করলেও এটার কোনো প্রভাব আমার উপরে পড়ে না। সাপের বিষ সাপের দাঁতে থাকে, ও কি কখনো এটার প্রভাব ফিল করে? কুকুরের বিষ কুকুরের দাঁতে যদি থাকে, বা র্যাবিক যেটা, সে কি ফিল করে? যার বিষ সে কখনো করবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নাও যে I1 এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এইটার দরুন B1 চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। সো এই চুম্বক ক্ষেত্রের প্রভাব কি সে ফিল করবে? তারটা সে করবে না, তারটা অপরজন করবে। ঠিক আছে? তো তাহলে এই B1, কিন্তু এই B1 এর মানগুলো ডিপেন্ড করবে কার উপরে? আমার সাপের দাঁতে যখন বিষ হয়, সাপের দাঁত কোনটা কত বেশি বিষ হবে কার উপরে ডিপেন্ড করে? যারে কামড় দিছে তার উপরে, নাকি যার কাছ থেকে আসতেছে তার উপর? সাপে যখন কামড় দেয় তোমরা ডিপেন্ড করো ওই সাপটা বেশি বিষধর, ওই সাপটা বিষ কম। তাহলে ডিপেন্ড করবে কি? যার দাঁতে বিষ থাকে তার উপরে। তাহলে যেহেতু এই বিটা চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করতেছে I1, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মানটা কিন্তু ডিপেন্ড করবে ডিরেক্ট I1 এর উপরে। তাহলে এইখানে যে B1টা ছিল, এই B1 এর সম্পূর্ণ সবকিছুর প্যারামিটার যা ছিল, চলক যা ছিল, সবকিছুর মান ডিপেন্ড করবে কার উপরে? I1 এর উপর। এই জন্য এইটার মান লেখার সময় বারবার তোমাকে এই তারের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? সো অনুরূপভাবে তাহলে এটা আমরা আলটিমেটলি কি লিখতে পারি? এটা আমরা আলটিমেটলি লিখতে পারি, এখানে দেখো, তাহলে এটার মান হচ্ছে I1 ছিল, I2 ছিল, L মিউ নট ছিল 2 পাই A। এটা কি? এটার থেকে এটার ডিসটেন্স, এটার থেকে এটার ডিসটেন্স। তাহলে টোটাল কি আসতেছে? টোটাল উপরে আসতেছে মিউ নট L I1 I2 ডিভাইডেড বাই 2 পাই। এবার 2 নাম্বারটার জন্য এবার F1 করো। F1 মানে কি? যে প্রথম তারটা এখন কি পরিমাণ বল অনুভব করতেছে। তাহলে প্রথম তারটার অনুভূত বল সমান I L B sin থিটা। এই আইটা কার হবে? F অনুভব করতেছে F1 বল, তাহলে এই আইটা হবে ওর। তাহলে F1। L কি? L হচ্ছে উভয়ের দৈর্ঘ্য, আমি সেম ধরে নিছি দুইটার দৈর্ঘ্য। আচ্ছা, যদি ডিফারেন্ট হইতো, মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে L2 আর এটার দৈর্ঘ্য হচ্ছে L1, তাহলে এইখানে দিতে হইতো হচ্ছে L2, কোথায় গেল আর L2, এইখানে হচ্ছে L2, আর এইখানে দিতে হইতো L1। আচ্ছা, এইবার আসো ওর বিটা কি হবে? F1 যে মানে সে অনুভব করতেছে, F1 দ্বারা যে সে প্রভাবিত হচ্ছে, এটা কার দরুন হচ্ছে? B2 এর জন্য হচ্ছে। মানে B2 যে ক্ষেত্রটা ছিল, এই যে ক্ষেত্রটা, এই কালারের যে ক্ষেত্রটা, B2, ঠিক আছে, এই ক্ষেত্রটার দরুনই তো সে আসলে প্রভাব অনুভব করতেছে। তাহলে এইটার জন্য যেহেতু অনুভব করতেছে, তাহলে এখানে যখন দিবা, এখানে তোমাকে বসানোর সময় B2 লিখতে হবে। তাহলে এখানে লেখো I1 L1, এবার B2 এর মান বসাও মিউ নট I এখন কারটা দিব? এখন অবশ্যই 2টা দিব। কেন? কারণ B হচ্ছে আমার বিষটা, এই বিষটা ডিপেন্ড করে কার? যেই সাপের বিষ তার উপরে, নিজের উপরে ডিপেন্ড করে। সো এখন B এর সব কিছু ডিপেন্ড করবে তার নিজের উপরে। তাহলে তার I2 ছিল ডিভাইডেড বাই 2 পাই A। এই উভয় ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, নিচে থাকতেছে 2 পাই A, উপরে থাকতেছে মিউ নট L1 I1 I2। তাহলে এটা মিউ নট L2 মিউ নট L1 I1 I2 I1 I2 2 পাই A 2 পাই A। তাহলে পার্থক্যটা কোথায়? L1 আর L2 তে। এখন যদি এই তার আর এই তার দুইটা যদি সমান হয়, তাহলে দেখো এইটার এটা সেম। অর্থাৎ যখন তোমাকে এরকম দুইটা তার দিবে, বলবে এটার ভিতর দিয়ে প্রবাহ এত, এটার ভিতর দিয়ে প্রবাহ এত।
এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, তখন তুমি খুব ইজিলি তাদের ভিতর দিয়ে, এবং তোমাকে আরেকটা জিনিস দেওয়া থাকবে তারের দৈর্ঘ্য কত দেওয়া থাকলে তুমি ইজিলি যে কোনো একটার বল নির্ণয় করতে পারবে। এবং এইটা এটারে যত বল দিবে এইটা ওইটারে তত বলই দিবে। কোন শর্তে? যদি তাদের দৈর্ঘ্যটা সেম থাকে, তাহলে ও ওকে যেই বলে ধাক্কা দিবে বা টানবে, ও বলে তাকে সেই বলে ধাক্কা দিবে বা টানবে। এখন আসলে তাদের বলের প্রকৃতিটা নির্ণয় করি যে আসলে তাদের ধাক্কা দিবে নাকি টানবে। এখন আমরা বলের প্রকৃতি নির্ণয় করব যে এটা কি ধাক্কা দিবে নাকি টানবে। দুইটা হইতে পারে। আচ্ছা, এটা কি মনে আছে আমরা একদম ফার্স্ট বা সেকেন্ড লেকচারে দেখছিলাম যে এরকম দুইটা পরিবাহী তারের ভিতর দিয়ে দুই ডিরেকশনে প্রথমে একই দিকে তড়িৎ প্রবাহিত করছিলাম, তারপরে ভিতরে একটা বিন্দু নিয়ে দেখছিলাম। এখন আর ভিতরে না, এখন ওর জন্য ওরে দেখবো, ওর জন্য ওরে দেখবো। সো কেস হবে দুইটা, একবার একই ডিরেকশনে আমার প্রবাহ যাবে আর একবার ডিফারেন্ট ডিরেকশনে প্রবাহ আসবে। আচ্ছা, এখন তো আমরা প্রকৃতি নির্ণয় করব, তাই না? এগুলো আমাদের আপাতত লাগবে না। এখন দেখো দুইটার প্রবাহ যাচ্ছে কোন দিকে। এই প্রথমটার জন্য মনে করো এই মুহূর্তে প্রবাহ যাচ্ছে, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I2। এদিকে প্রবাহ যাচ্ছে, এদিকে যদি প্রবাহ যায়, ডান হাত নিলাম, এইভাবে করে ধরলাম, এভাবে আনলাম, তাহলে এদিক দিয়ে হচ্ছে ঢুকতেছে, এদিকে হচ্ছে ঢুকে। এদিকে যদি ঢুকে তাহলে এই তারের এই পাশ সম্পূর্ণ ডান পাশ সব দিকে হচ্ছে ক্রস হবে, সব দিকে হচ্ছে ক্রস হবে, অর্থাৎ ভিতরের দিকে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনগুলা বা ফ্লাক্সগুলা ভিতরে ঢুকতেছে। তাহলে এই তারটাও তো এই তারের কোন দিকে? ডান দিকে। তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? এই দিকে, ভিতরের দিকে হবে, অর্থাৎ এই তারের মধ্যেও ভিতরের দিকেই হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিসের ডিরেকশন নির্ণয় করলাম? সরি, তড়িৎ ক্ষেত্র বলতেছি, চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করব। হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে ভিতরের দিকে আর প্রবাহটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কয়টা জিনিস পাইছি? প্রবাহ বা ভি এর ডিরেকশন পাচ্ছি। আচ্ছা, ভি আর আই একই জিনিস। আপাতত আমরা যখন ডিরেকশন নির্ণয় করব ভি আর আই একই জিনিস ধরে করব। ভি আর আই এর ডিরেকশন পাইছি, বি এর ডিরেকশন পাইছি। তাহলে এখন কার ডিরেকশন নির্ণয় করব? এফ এর ডিরেকশন। তাহলে যখন শুধু প্রথমে যখন আই ছিল আমাদের হাতে, তখন আই থেকে বি নির্ণয় করতে ফ্লেমিং এর ডান হস্ত নীতি ইউজ করছি, এই যেভাবে ধরে করছি। এখন আমাদের কাছে দুইটা ডিরেকশন আছে, 3 নাম্বারটা করব কিভাবে? এখন বাম হাত ইউজ করব। সো বাম হাতের নীতি যে ছিল বা বাম হস্ত নীতি অনুসারে 3টা আঙ্গুল নিব। এফ হচ্ছে বলের দিক, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, আর এটা হচ্ছে প্রবাহের দিক বা আধানের গতির বা বেগের দিক। তাহলে দেখি আধান কোন দিকে যাচ্ছে। এখন আধান যাচ্ছে উপরের দিকে, প্রবাহ হচ্ছে উপরের দিকে। তারপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিতরের দিকে, এইভাবে। তাহলে এই যে দেখো ঘটনা দাঁড়াইছে যে এরকম, এটা হচ্ছে উপরের দিকে কে গেছে? এই যে দেখো উপরের দিকে গেছে হচ্ছে প্রবাহ, ভিতরের দিকে গেছে কে? ভিতরের দিকে গেছে হচ্ছে এই যে চৌম্বক ক্ষেত্র। তাহলে বলের দিকটা হচ্ছে এই দিকে। কার জন্য? এইটার জন্য, এইটার উপরে। এটার উপরে এখন যে বলটা পড়তেছে, বলের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। আচ্ছা, এইটার কাহিনী শেষ। সে কি পরিমাণ বল অনুভব করছে আমরা জানছি। এবার দেখবো ও কি অনুরূপ বল অনুভব করে। ও কার জন্য বল অনুভব করবে? ওর জন্য। তাহলে এবার ওর কাছে যাই। ওর আই এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে এইভাবে যাবে, এই যে দেখো এইভাবে যাবে, এদিক দিয়ে ভিতরে ঢুকবে, এদিক থেকে হচ্ছে ভিতরের দিকে ঢুকবে, এদিক দিয়ে হচ্ছে বের হয়ে আসবে। এই তারের ডান পাশে, সরি বাম পাশে, এই তারের বাম পাশে যত স্পেস আছে সব দিক দিয়ে হচ্ছে কি ফ্লাক্সগুলো বের হয়ে আসবে। তাহলে এই যে তারটা, এই তারটাও কোন দিকে পড়ছে? বাম দিকে পড়ছে। তাহলে এই তারটার জন্য ফ্লাক্স বের হয়ে আসবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে তোমাদের দিকে, বোর্ড থেকে তোমাদের দিকে যদি হয়। তাহলে প্রবাহ হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, প্রবাহের দিক কোনটা? এটা
প্রবাহ হচ্ছে উপরের দিকে আর আমার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তোমাদের দিকে, তাহলে আমার এফ এর ডিরেকশন কোন দিকে পড়তেছে? এই দিকে। এফ এর ডিরেকশন পড়তেছে এই দিকে। তাহলে দেখো একজন এদিকে বল অনুভব করতেছে, একজন এদিকে বল অনুভব করতেছে, দিচ্ছে না কিন্তু অনুভব করতেছে। তাহলে অনুভব যদি করে তাহলে একটা বিপরীত দিকে বল অনুভব করতেছে, মানে কি? আকর্ষণধর্মী বল, মানে হচ্ছে আকর্ষণধর্মী বল। আচ্ছা, এই গেল একটা। হ্যাঁ, তাহলে আমরা কি জানতে পারলাম? যখন দুইটা পাশাপাশি সমান্তরাল তারের মধ্য দিয়ে একই দিকে, সিদ্ধান্ত যেটা হয় একই দিকে যখন তড়িৎ প্রবাহ হবে তখন তাদের ভিতরের বলটা হবে আকর্ষণধর্মী, বলের প্রকৃতিটা হবে কি? আকর্ষণধর্মী। এবার আসো 2 নাম্বারটা। এবার আসো 2 নাম্বারটা। আচ্ছা, লিখে দিই এটা। তড়িৎ প্রবাহের দিক একই দিকে, তড়িৎ প্রবাহের দিক একই, সুতরাং বলের প্রকৃতি আকর্ষণধর্মী। বলের প্রকৃতি আকর্ষণধর্মী, এটা ছিল আমার এখানকার সিদ্ধান্ত। এবার 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটা আসার পর এখন আমরা দেখব যে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে পাঠাই দিই দুইটাকে। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ডিরেকশনে পাঠাই। ডিফারেন্ট ডিরেকশন কিভাবে করব? জাস্ট এই ডিরেকশনটা পাল্টাই দিই। এই যে যাবো, ঘুরাই দিলাম। ঘুরাই দিলে কি হবে? এইটা তো আগের মতোই ছিল, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মুছে দিই, কনফিউশনে ফেলাইতে পারি। দেখো, ওর প্রবাহ এদিকে গেছে, ওর সবকিছু এদিকে থাকবে। ওর প্রবাহ যেহেতু এদিকে গেছে তাহলে আমি আবার এইভাবে ধরি, তাহলে ওর চৌম্বক ক্ষেত্রগুলো এদিক দিয়ে ঢুকবে আর হচ্ছে এদিক দিয়ে বের হয়ে আসবে। তো এদিক দিয়ে যদি ঢুকে এদিকের সব বিন্দুতে, দ্যাটস মিন এই বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ঢুকবে। সো চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ঢুকছে আর প্রবাহ হচ্ছে উপরের দিকে গেছে। চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকছে, প্রবাহ চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকছে, যেটা চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকছে, প্রবাহ উপরের দিকে গেছে। প্রবাহের ডিরেকশন হচ্ছে এইটা, সরি বাম হাত দেখাইতে হবে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ঢুকছে, প্রবাহ হচ্ছে উপরের দিকে গেছে, উপরে গেছে ভিতরে ঢুকছে। এর মানে কি? বল অনুভব করবে কোন দিকে? এই দিকে, এক অক্ষের ঋণাত্মক দিকে করলো। আচ্ছা, এবার ওর জন্য ধরি, ওর প্রবাহ গেছে কোন দিকে? নিচের দিকে। প্রবাহ নিচের দিকে এবং চৌম্বক ক্ষেত্র কোন দিকে? আচ্ছা, প্রবাহ যদি নিচের দিকে যায় তাহলে ডান হাতের নীতি অনুসারে যে প্রবাহ নিচের দিকে গেছে এইভাবে ধরতে হইতেছে, মানে এই দিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হয়ে আসতেছে, এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হয়ে আসতেছে। এর মানে কি? দেখো, ঢুকতেছে হচ্ছে এদিক দিয়ে, বের হয়ে আসতেছে এদিক দিয়ে। চৌম্বক ক্ষেত্র রেখাগুলা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসতেছে। যদি আসে এটার সকল এই পাশে কি হবে? ক্রস সাইন হবে না? এর মানে এখানে আমাকে ক্রস সাইন দিতে হবে, অর্থাৎ এটার ভিতর দিয়ে হচ্ছে চৌম্বক রেখা ঢুকতেছে এই পাশে। চৌম্বক রেখা যখন এই পাশে যখন ঢুকবে, হ্যাঁ, তো চৌম্বক রেখা এদিকে ঢুকতেছে আর এইটার প্রবাহ কোন দিকে হচ্ছে? এইটার প্রবাহ কোন দিকে হচ্ছে? এটার প্রবাহ হচ্ছে উপরের দিকে। তাহলে চৌম্বক রেখা ভিতরে ঢুকতেছে। এটা তো আসলে একটা জায়গায় ভুল করছি, দাঁড়াও। এটার প্রবাহ ছিল উপরে, সো প্রবাহ যখন উপরে থাকে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে ও যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করে এইটার ডিরেকশনটা কোন দিকে। ওর প্রবাহ উপরে, তো তাহলে ওর জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র করব। সো উপরে যাচ্ছে, ডান হাত নিলাম, উপর বরাবর দিছি, এইভাবে যাচ্ছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসতেছে, এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে। দ্যাটস মিন এটার জন্য এই সকল বিন্দুতে ভিতরের দিকে ঢুকতেছে। সো ভিতরের দিকে যদি ঢুকে, এখন আমার বি এর ডিরেকশন হচ্ছে ভিতরে আর এই আই এর ডিরেকশন হচ্ছে নিচে। এবার আর এই আই নিব না, এবার এই আই নিয়ে কাজ করব। যেহেতু আমি কি নির্ণয় করব? এফ নির্ণয় করব। প্রথমে এইটা নির্ণয় করছি, প্রথমে বি নির্ণয় করছি। প্রথমে বি এর ডিরেকশন নির্ণয় করার জন্য I1 নিয়ে কাজ করছি।
আমার কাছে I1 ছিল, সো বি এর ডিরেকশন নির্ণয় করার জন্য আই নিয়ে কাজ করছি। এখন এফ এর ডিরেকশন নির্ণয় করব। সো এখন কাকে কাকে নিয়ে কাজ করব? এখন I2 আর B1কে নিয়ে কাজ করব। B1 হচ্ছে এটার জন্য সৃষ্ট। এখন এফ এর ডিরেকশন নির্ণয় করব, সো এখন B1 আর I2 নিয়ে কাজ করব। আচ্ছা, এই এফটা কে অনুভব করবে? এই এফটা অনুভব করবে হচ্ছে ও। এফটা কে অনুভব করবে? ও অনুভব করবে, ও ফিল করতে পারবে। তাহলে এখন দেখি বি এর ডিরেকশন, বাম হাত নিলাম, বি এর ডিরেকশন কোন দিকে? ভিতরের দিকে, যে ক্রস ভিতরের দিকে। তারপরে লাগতেছে I2, I2 ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, এটা হচ্ছে আই। তাহলে আই হচ্ছে নিচের দিকে, এই যে, ঠিক আছে? মানে তোমাদের দিকে যদি করি, তোমাদের দিকে আসলে হয় না, এইভাবে দাঁড়ায় করতে হবে। সো বি এর ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে দিছি, আই এর ডিরেকশন নিচের দিকে দিছি। আমার এই যে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে আসতেছে দেখো তো? আমার দিকে আসতেছে, মানে এই দিকে। তাহলে এই যে তারটা, সে যে বলটা অনুভব করবে, সে এই দিকে ফিল করবে, সে ফিল করবে তাকে কেউ ওই দিকে ধাক্কা দিচ্ছে। আচ্ছা, গেল। এইবার করি এইটার জন্য, ওর জন্য সে আবার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। ওর আই এর মান হচ্ছে I2, ঠিক আছে? ও হচ্ছে I2, সো একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। ওর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের নাম দেই হচ্ছে B2। সো B2 ডিরেকশন নির্ণয় করতে হবে না, কিভাবে করব? I2 থেকে করব। I2 কোন দিকে? নিচের দিকে। সো I2 থেকে B নির্ণয় করব এই যেভাবে, এইভাবে। এইভাবে যদি করি দেখো তো, নিচে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি নিচে দিছি, তাইলে এইভাবে হচ্ছে, তাহলে এদিক দিয়ে হচ্ছে ভিতরের দিকে ঢুকবে। এইটার জন্য যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, এটার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ঢুকবে আর এদিক দিয়ে হচ্ছে বের হয়ে আসবে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো। তাহলে এই পয়েন্ট থেকে সব দিকে ভিতরের দিকে ঢুকবে, তাহলে এই পয়েন্টটাও ভিতরের দিকে ঢুকবে সবগুলা পয়েন্টে। এইবার দেখি ওর জন্য সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্রটা ছিল B2, এই B2-র ডিরেকশনটা হচ্ছে এই পাশে ভিতরের দিকে। আর এইটার জন্য এখন সে কি পরিমাণ বল অনুভব করতেছে, তার অনুভূত বল দিলাম হচ্ছে F প্রাইম। সো F প্রাইমের মানগুলা কার কার উপরে ডিপেন্ড করবে? F প্রাইমের মানগুলা ডিপেন্ড করবে হচ্ছে, F প্রাইমের মান ডিপেন্ড করবে এই I1 এর উপরে, আরেকটা হচ্ছে এইটা যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, সে কোন চৌম্বক ক্ষেত্রে আছে? B2 চৌম্বক ক্ষেত্রে আছে, B2-র মধ্যে, ঠিক আছে? সো B2 ডিরেকশন এই তারের জন্য ভিতরে, আর I1 এর ডিরেকশন হচ্ছে উপরে। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ভিতরে, I1 এর মান হচ্ছে উপরে, ঠিক আছে? আচ্ছা, বাম হাত, এটা হচ্ছে B2 ভিতরে, এটা হচ্ছে উপরে, তাইলে এদিকে। তাহলে এই যে দেখো আমার দিকে করতেছে, তাহলে এইটার জন্য সে বল অনুভব করবে হচ্ছে এইদিকে, সেও একটা ধাক্কা অনুভব করবে। তাহলে কি হইলো? একজন অনুভব করতেছে এদিকে আর একজন অনুভব করতেছে এইদিকে। ফলশ্রুতি কি? ফলশ্রুতিতে হচ্ছে আমরা তাহলে লিখতে পারি কি? বিকর্ষণধর্মী। তাহলে এখানে তুমি তোমার সিদ্ধান্ত জানাই দিবা। আগেরবার কি বলছিলাম? তড়িৎ পরিবাহের দিক একই, এখন হচ্ছে তড়িৎ পরিবাহনের দিক, তড়িৎ প্রবাহের, তড়িৎ প্রবাহের দিক বিপরীত। তাহলে এটার সিদ্ধান্ত কি হবে? বল বা বলের ধর্ম বা বল বিকর্ষণধর্মী। শেষ। এখানে একটা জিনিস তোমাকে একটু ভেজালে পড়তে হবে। প্রথমে হচ্ছে তোমাকে I1 থেকে B1 এর ডিরেকশন নির্ণয় করতে হবে, পরে শিফট হয়ে এখানে যায়, তখন আবার অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে F কিভাবে নির্ণয় করি, একবার এক একটা। এইটার জন্য যখন সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, আবারও মনে তোমাদেরকে একটু বলি, সবসময় মনে রাখবা, চৌম্বক ক্ষেত্র যখন সৃষ্টি হবে, এই চৌম্বক ক্ষেত্রের মান, এই চৌম্বক ক্ষেত্রের দিক সব ডিপেন্ড করবে ওর নিজের উপরে। ও যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করবে, ওই সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের দিক সব ডিপেন্ড করবে ওর উপরে। কিন্তু ওর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র সে কখনো ফিল করবে না, ওর সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কখনো ওর উপরে কোনো প্রভাব ফেলবে না, ওরটা প্রভাব ফেলবে পাশেরটার উপরে। সো পাশেরটার উপরে যদি প্রভাব ফেলে, তখন পাশেরটা কি পরিমাণ বল অনুভব করবে, এইটা তখন নেওয়ার সময় সব কিছুই ওর নিবে, শুধু চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালুগুলো, ডিরেকশনগুলো, এটা শুধু ওরটা নিবে,
ঠিক আছে, ওই যে ব্যাপারটা হইলো না এরকম যে একটা সাপে কি পরিমাণ বিষ থাকে বা বিষটা কত বিষাক্ত হবে ডিপেন্ড করবে ওই সাপের উপরে। বিষের মান, বিষের ভ্যালু, বিষের কার্যকারিতা সব ডিপেন্ড করবে ওই সাপের উপরে। তো বিষ কিন্তু সাপ নিজে গিলবে না, ওই বিষ ও আরেকজনকে দিবে, এটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তো এই ছিল আজকের লেকচার। এই লেকচারে আমরা আর কিছু দেখব না, তারপরের লেকচারে আমরা তাহলে দেখি তো এই লেকচার পর্যন্ত কি কি শেষ হয়েছে। এই লেকচার পর্যন্ত আমাদের এই যে দেখো, আমাদের এই যে আজকে যা যা শেষ হয়েছে এই লেকচারে চৌম্বক ক্ষেত্রের তারের উপর চৌম্বক যে বলটা ছিল এটা আমাদের শেষ। তড়িৎবাহী সমান্তরাল তার পরস্পর উপর কি পরিমাণ চৌম্বক বল দেয় এটাও আমাদের দেখা শেষ। আচ্ছা, কুণ্ডলী তারের উপর যেটা, এটা হচ্ছে আমরা নেক্সট লেকচারে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।